আগের এপিসোডে আমরা দেখেছিলাম রিভার্স একটা মার্কেট থেকে বের হয়ে গরান আর দলের বাকিদের সাথে দেখা করে। এছাড়াও রিভার্স রাসেলদের কাছ থেকে একটা ডিসপ্যাচ ম্যানেজ করে গরানকে এনে দেয়। এরপর সবাই মিলে কিছুক্ষণ কথা বলে আলাদা হয়ে যায়। তবে যাওয়ার সময় জেসি সবাইকে একটা স্টাইল করে স্যারোর দিয়ে বিদায় জানায়। আর এই দৃশ্য দেখে ওয়েস একদম অবাক হয়ে যায়। কেন এই হাতের ইশারাটা নিশ্চিত সে আগে কোথাও দেখেছে। তার মনে পড়ে যায় ব্যাংকের সিসিটিভি ফুটেজ ঠিক একই ধরনের স্টাইলে স্যারোর ও ডাকাত দল দিয়েছিল। এর মানে জেসি হচ্ছে সেই ডাকাতের একজন সদস্য। আর জেসি যদি সত্যি ডাকাত হয় তাহলে তার সাথে সবাই এই ডাকাতে জড়িত। এইসব চিন্তা করে ওয়েস এবার গর্ডনদের গাড়ি ফলো করে। তবে অন্যদিকে কিছুক্ষণ যাওয়ার পর জন বুঝতে পারে যে কেউ তাদের পিছু নিয়েছে। সে বন্দুক বের করতে যায় ওয়েলেসকে আটকানোর জন্য, কিন্তু ঠিক সেই মুহূর্তে ওয়েলেসকে শুট একটা মেয়ের সাথে দেখতে পেয়ে গুলি করা থেকে বিরত থাকে। এদিকে ওয়েস পুলিশ স্টেশনে গিয়ে গর্ডনের পুরো ফাইল চেক করা শুরু করে, কিন্তু সে কোথাও কোনো ক্লু খুঁজে পায় না, কারণ গর্ডনের ফাইল ছিল একদম ক্লিন। এসব দেখে তার পার্টনার এডি বলে, তুমি শুধু শুধু একজন পুরাতন আসামিকে নিয়ে সন্দেহ করছো। এসব কথা শুনে ওয়েস একটু থেমে যায় আর ভাবে সে হয়তো ভুল ডিরেকশন যাচ্ছে। তবে এদিকে ইতিমধ্যে এক অন্য ঘটনা ঘটে যায়। গর্ডনের বোট নাওমি একজন ড্রাগ এডিক্টেড, যার ফলে সে এডিক্টেড হওয়ার কারণে গর্ডন তাকে একটা রিহাবে স্টেশনে রেখে এসেছিল। কিন্তু ডাকাতের ঠিক 3 দিন পর নাওমি রিহাব থেকে ছাড়া পেয়ে গর্ডনদের হোটেলে চলে আসে। গর্ডন তখন নিজের ব্যস্ততার কথা বলে তাকে কিছু টাকা সহ একটা হোটেলে রেখে এসেছিল। তবে নাওমি কিছুদিন পর সেই হোটেল থেকে পালিয়ে যায় আর শেষমেশ পুলিশ স্টেশনে গিয়ে ধরা পড়ে। ঠিক এই সময় সেই পুলিশ স্টেশনে পুলিশ আরেকজন লোককে ধরে এনেছিল, যার কাছে পাওয়া যায় ফেডারেল ব্যাংক থেকে চুরি হওয়া কিছু ডলার। তখন ওয়েস তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে এই টাকা সে কোথায় পেয়েছে। সে বলে নাওমি নামের একজন মেয়ের কাছ থেকে। ঠিক এখানে নাওমির পদবি শুনে ওয়েস বুঝে যায় গর্ডনের সাথে নাওমির একটা সম্পর্ক আছে, যার ফলে সে এবারও এডি ওয়েলসের কথা বিশ্বাস করতে শুরু করে। মোট কথা এডি এখন নিশ্চিত যে গর্ডন দলই সেই ডাকাতির সাথে জড়িত। তাই তো গর্ডন পুলিশ স্টেশন থেকে নাওমিকে ছাড়িয়ে নিয়ে আবারও রিহাবে দিয়ে আসতে চায়, কিন্তু নাওমি গর্ডনের কথা বুঝতে চায় না। এভাবে কথা কাটাকাটির মাঝে নাওমি চলন্ত গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়। গর্ডন তখন গাড়ি থামিয়ে তাকে অনেক খোঁজার চেষ্টা করে, কিন্তু আর কোথাও সে খুঁজে পায় না। তার মানে নাওমি যে কোনো মুহূর্তে পুলিশের কাছে ধরা পড়া মানে গর্ডনদেরও ফেসে যাওয়া। কিন্তু এই মুহূর্তে তাদের ডাকাতি প্ল্যানে ফোকাস করা ছাড়া আর কোনো উপায় নেই। তাই তো দেখতে দেখতে সেই ডাকাতির দিন চলে আসে। আজ সবাই নিজের পজিশন নিয়ে আসে মিশন সাকসেস করার জন্য। রিভার্স একদিন ট্রাফিক পুলিশ অফিসার সেজে রাস্তা কন্ট্রোল করছে, কারণ আজকে তাকে এই ট্রাকটাকে নির্দিষ্ট স্থানে নিয়ে আসতে হবে। এছাড়াও দলের বাকিরা ওয়ার্কার্স ইউনিফর্ম পরে সেই টানেলের ভিতরে অপেক্ষা করতে থাকে। তারা ইতিমধ্যে টানেলের সিলিং ও শিফল বোমা লাগিয়ে দেয়, যাতে ট্রাকটা একটা নির্দিষ্ট স্থানে এলে তা ব্লাস্ট করা যায়। তবে এখানে রিভার্সের উপর কিন্তু দলের সবাই আগে থেকে নজর রাখছিল। তাই তো জন একটা স্নাইপার রাইফেল নিয়ে দূর থেকে রিভার্সের গতিবিধি লক্ষ্য করতে থাকে। আর প্ল্যান হলো রিভার্স কোনো উল্টাপাল্টা করলেই সরাসরি তাকে গুলি করা হবে। এভাবে সময় পার হতে থাকে, কিন্তু নির্দিষ্ট সময় পার হলেও ট্রাকের কোনো দেখা মেলে না। এই কারণে এবার দলের সবার মধ্যে প্যানিক শুরু হয়ে যায়। জন স্নাইপার তাক করে আছে রিভার্সের উপর, আর অন্যদিকে গর্ডন রেডিওতে বলে ট্রাক এখনো আসেনি, কিন্তু একটা নিশ্চয়ই গন্ডগোল হচ্ছে। কিন্তু সব ভয় উড়িয়ে দিয়ে ঠিক তখনই দুইটা অস্ত্রবাহী ট্রাককে দেখা যায় রাস্তা দিয়ে আসতে। এই ট্রাকগুলোর মধ্যে প্রথমত হলো টাকা আর দ্বিতীয়টি হলো সেফ ডামি। এই দুটো ট্রাক দেখে রিভার্স তাদের কাজ আবারও শুরু করে দেয়। সেই ট্রাফিক পুলিশের মতন হাত তুলে অন্য গাড়িকে থামিয়ে দেয়, তারপর রাস্তা ফাঁকা করে ওই ট্রাকগুলোকে সরাসরি টানেলের দিকে আসতে সংকেত দিতে থাকেন। ঠিক এভাবে যখন এই ট্রাকটা ওই টানেলের কাছে আসে, বিকট শব্দে পুরো রাস্তা মারাত্মকভাবে কেঁপে ওঠে। এই ভয়ঙ্কর বিস্ফোরণের ফলে রাস্তার একটা বিশাল গর্ত তৈরি হয়ে যায়। কিন্তু এখানে ঘটে অন্য কাহিনী। ব্লাস্টের আগ মুহূর্তে একজন সাইকেল চালক হঠাৎ করে ট্রাকের সামনে এসে পড়ে, যার ফলে ট্রাকটা কিছুটা গতি কমানোর কারণে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে আসার আগে তা থেমে যায়। আর এই দৃশ্য দেখে সবার মাথা যেন আকাশ ভেঙে পড়ে। জাস্ট চিন্তা করো, এত নিখুঁত একটা প্ল্যান সেকেন্ডে একটা ভুলে নষ্ট হতে চলেছে। এদিকে ট্রাক থেমে যাওয়ার কারণে সব গার্ডরা বন্দুক নিয়ে বাইরে বেরিয়ে আসে। তারা টানেলের দিকে লক্ষ্য করে অনবরত গুলি ছুটতে থাকে। এই কারণে জনের ট্রাকের সামনের চাকা লিক হওয়ায় সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে গর্তে রেখে ট্রাকের উপর পড়ে। আর এই ট্রাকের ভিতরে গার্ডরা সবাই তখন মারাত্মক আহত অবস্থায় আটকে থাকে। এবার তারা ওই উল্টে যাওয়া ট্রাক থেকে টাকা লুট করতে শুরু করে। গর্ডন একটা লোহার জিনিস দিয়ে ট্রাকের দরজা ভেঙে ফেলেন। দরজা ভাঙতে তার ভেতরে অনেকগুলো টাকার ব্যাগ দেখতে পায়। তারপর দ্রুত সব ব্যাগ বের করে নিজেদের কাঁধে তুলে ফেলেন। আর এই ব্যাগ কাঁধে নিয়ে তারা আলাদা আলাদা রাস্তায় পালানোর জন্য প্রস্তুতি নিতে থাকে। পালানোর আগে তারা সবাই হিসাব করে দেখে যে মোট $19 মিলিয়ন পেয়েছে, যা তাদের দলের এই পর্যন্ত সবচেয়ে বড় ডাকাতি। এদিকে গোয়েন্দা অফিসার ওয়েস রেডিওতে ডাকাতির খবর শুনে সেখানে ছুটে আসে।
ওয়েসের সাথে তার পার্টনার এডিও এখানে অভিযানে যোগ দেয়। যদিও এডির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ চলছে, তবে তার চাকরি এখনো যায়নি। তারা ঘটনাস্থলে পৌঁছে দেখে ডাকাত দল সবার আগে পালিয়ে গেছে। শুধুমাত্র এখন তারা রাস্তার বিশাল গর্ত আর ধোঁয়া দেখতে পাচ্ছে। এই দৃশ্য দেখে ওয়েস হঠাৎ রাশিয়ানদের কাছ থেকে পাওয়া সেই পুরো সাবওয়ে ম্যাপের কথা মনে পড়ে যায়। সে সাথে সাথে বুঝে যায় যে ডাকাত দল সাবওয়েদের পালানোর প্ল্যান করছে। তাই ওয়েস আর এডি একটা সাব স্টেশনে দ্রুত এসে পড়ে। এবার সেখানে তারা জেসিকে একটা ভারী ব্যাগ নিয়ে দৌড়াতে দেখে। জেসিকে দেখা মাত্র অফিসার তার পিছনে ধাওয়া করতে থাকে। জেসি তখন নিজের প্রাণ বাঁচানোর জন্য টাকার ব্যাগটা একটা ঝোপের ভিতরে লুকিয়ে ফেলে। এরপর ব্যাগ লুকিয়ে সে প্রাণপণ সামনের দিকে দৌড়াতে থাকে। ওয়েল চিৎকার করে তাকে থামতে বলে, না থামলে গুলি করবে হুমকি দেয়। তবে জেসি তাদের কথায় কোনো কান দেয় না। সে দৌড়াতে দৌড়াতে একটা হোটেলের কিচেনে ঢুকে পড়ে, কিন্তু এডি তাকে ফলো করে ঠিক সেই কিচেনে ঢুকে পড়ে। এবার এখানে জেসি আর এডি দুইজনই মুখোমুখি হয়। তারা দুজনে একে অপরের দিকে বন্দুক তাক করে। এডি কড়া গলায় জেসিকে তার বন্দুক নামাতে বলে, তবে জেসি তখন পাল্টা জবাব দেয়, আগে পুলিশকে বন্দুক নামাতে হবে। কিন্তু এডি নিজের বন্দুক এক চুলো নামায় না, যার ফলে জেসি আর কোনো উপায় না দেখে এডি দিকে সরাসরি গুলি চালায়। সেই গুলি দিয়ে এডির বুকে মারাত্মকভাবে আঘাত করে, আর সেই সুযোগে জেসি সেখান থেকে দৌড়ে পালায়। তবে এখানে একটা বিশাল চমক লুকিয়ে আছে। মুভি আগানোর সাথে সাথে আমরা বুঝতে পারি যে এডি আসলে নিজেই চেয়েছিল জেসি তাকে গুলি করুক, কারণ একজন গোয়েন্দা অফিসার হয়েও সে ক্রিমিনালের কাছ থেকে ঘুষ নিয়েছিল। এই দুর্নীতির কথা জানাজানি হলে তার চাকরি যাবে তো যাবেই, পরিবারও তাকে ঘৃণা করবে। মূলত তার অসুস্থ ছেলের জন্য প্রচুর টাকা দরকার ছিল, যার ফলে এই ক্রিমিনাল তাকে যে পরিমাণ টাকা দিয়েছিল তা তাতে সারা জীবন চাকরি করে সঞ্চয় করতে পারতো না। আর এই কারণে সে কঠিন পরিস্থিতির মুখে পড়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। অন্যদিকে গুলির শব্দ ওয়েসের কানে পৌঁছায়। সে দ্রুত কিচেনে ছুটে আসে। সে এডিকে বাঁচানোর জন্য দ্রুত মেডিকেল সাপোর্টের জন্য রেডিওতে কল করে, কিন্তু তার আগে এডির মৃত্যু কুলে ঢলে পড়ে। মারা যাওয়ার আগে এডি ওয়েসকে হাত ধরে পরিবারে খেয়াল রাখতে বলে। আর এই সবকিছু দেখে ওয়েসের ভেতরটা যেন একদম ভেঙে চুরমার হয়ে যায়। এরপর ওয়েসের সিনিয়র অফিসার তাকে একটা গোপন রেডিও রেকর্ড দেখায়। সেই রেকর্ডে দেখা যায় গোয়েন্দা এডিকে ঘুষ দিচ্ছে। তবে এডি অন ডিউটিতে মারা যাওয়ায় পুলিশ বিভাগ তাকে সম্মানজনক সিদ্ধান্ত নেয়। তারা সেই দুর্নীতির রেকর্ড চিরতরে মুছে ফেলে, আর এটার মাধ্যমে এরা এডির পরিবারকে সম্মান জানায়। এদিকে ডাকাতির টাকা হাতে পেয়ে ডাকাত দল নিজেদের একদম নিরাপদ ভাবতে থাকে। তারা রোজাবেল নামের একটা হোটেলে একত্রিত হয়ে টাকা ভাগ করতে বসে। এবার সেখানে গর্ডন রিভার্সের হাতে একটা ব্যাংকের কার্ড তুলে দেয়। কার্ড দিয়ে সে জানায় সব পাওনা এখানে জমা আছে। এরপর জন রিভার্সের হাতে নগদ $2.5 লাখ দেয়, আর সে এবার এই ডলারগুলো রাশিয়ান গ্যাংয়ের কাছে দিয়ে আসতে বলে। তবে ঠিক এমন সময় জেসি সেখানে এসে পৌঁছায়, আর সে জানায় ওই পুলিশ অফিসার গুলি করার কথা। জেসির মুখে এই কথা শুনে দলের সবাই প্রচন্ড রেগে যায়। ব্যাংক ডাকাতিতে ধরা পড়লে তাদের সর্বোচ্চ 5 বছর জেল হতো, কিন্তু একজন পুলিশ অফিসারকে মারলে শাস্তির মাত্রা অনেক গুণ বেড়ে যায়। তাই গর্ডন এবং জেসির উপর চিৎকার করে ওঠে। পরিস্থিতি খারাপ হলে জ্যাক এগিয়ে আসে আর ভাইকে রক্ষা করে। এরপর তারা সব টাকার স্টক দলের ম্যানেজার হাতে তুলে দেন। তবে সবার চোখে আড়ালে রিভার্স অন্য রুমে গিয়ে সেই রাশিয়ান গ্যাংকে ফোন করে। সেই রাশিয়ানদের দ্রুত হোটেলে এসে নিজেদের পাওনা বুঝে নিতে বলেন। আর এখানে আমরা রিভার্সের আসল ভয়ঙ্কর বার্তা বুঝতে পারি। সেই রাশিয়ান গ্যাংদেরকে বলে তাদের পাওনা টাকা গর্ডনের কাছে আছে। এই চরম লেভেলে চালাকি করে এই দুটো গ্যাংকে একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দেয়। আর এই উদ্দেশ্য হলো দুই দল একে অপরকে শেষ করে দিলে পুরো টাকা সে একেবারে ভাগ করবে। জাস্ট চিন্তা করো, রিভার্স জেলের ভিতরে বসে কত বড় পরিকল্পনা সাজিয়েছিল। যাই হোক, রিভার্সের ফোন পেয়ে রাশিয়ান গ্যাং ভারী অস্ত্র নিয়ে হোটেলে পৌঁছায়। তারা গর্ডনের রুমের দরজা খুলে সরাসরি গুলি চালাতে থাকে। দলের সদস্যরা কোনোভাবে কভার নিয়ে গুলি চালায়, আর এই মুহূর্তে চারপাশ দিয়ে গুলি বিকট শব্দ কানে আসতে থাকে। দলের সদস্য এডি একটা টেবিলের নিচে লুকিয়ে রাশিয়ানদের দিকে এক নাগালে গুলি চালাতে থাকে। সে নিজের জীবন বাজি রেখে একটা রাশিয়ানদের আটকে ফেলে। এডির এই কভার ফায়ারের সুযোগ পেয়ে বাকিরা রুম থেকে পালিয়ে যায়। কিন্তু এতক্ষণ ফাইট করার পর এডি গায়ে একটা গুলি লাগে। গুলি লাগার পরেও সে একদম থেমে থাকে না, কিন্তু রাশিয়ানরা তাকে চারপাশ দিয়ে ঘিরে ফেলে, একসাথে ফায়ার করে তাকে হত্যা করে দেয়। এই ভয়ঙ্কর গুলাগুলিতে রাশিয়ান গ্যাংয়ের সব সদস্য কিন্তু নিহত হয়। গুলাগুলির সুযোগ বুঝে রিভার্স ওয়াশরুমের জানলা দিয়ে চুপচাপ পালিয়ে যান। আর এরপর গর্ডন নিজের হোটেল রুমে ফিরে রুমের দরজার লক ভাঙা দেখতে পায়। এই ভাঙা লক দেখে সে নিশ্চিত হয়ে যায় অফিসার ওয়েস এখানে এসেছিল। তাই সে তাড়াতাড়ি গ্যারেজ থেকে নেমে নাওমিকে নিয়ে এয়ারপোর্টের দিকে রওনা দেয়। অন্যদিকে জ্যাক আর জেসি তাদের হোটেলে ফিরে ফ্লোরে লিলির লাশ পড়ে থাকতে দেখেন। লিলির লাশ আর ঘর খালি দেখে রিভার্সের বেইমানি সে ধরে ফেলে। এরপর প্রতিশোধ নিতে তারা দুইজন বন্দুক নিয়ে রুম থেকে বের হয়, কিন্তু ততক্ষণে হোটেলের বাইরে পুলিশ ফোর্সে তাদের ঘিরে ফেলে। জ্যাক আর জেসি তখন সারেন্ডার না করে পুলিশের দিকে গুলি চালায়। এতগুলো পুলিশের পাল্টা গুলি খেয়ে জেসি আর জ্যাক সেখানেই মারা যায়।
জাস্ট চিন্তা করো, টাকার লোভ তাদের পুরো পরিবারকে কিভাবে শেষ করে দিল। এদিকে গর্ডন এয়ারপোর্টের দিকে যাওয়ার পথে জনকে ফোন দেয়। জন জানায় রিভার্স নিশ্চিত স্টকের কাছে রাখা সেই টাকা চুরি করতে গেছে। আর দেখা যায় বাস্তবে ঠিক সেই এয়ারপোর্টে এসে এই ঘটনা ঘটিয়েছে। স্টক প্রাইভেট জেটে উঠেছে। রিভার্স তাকে গুলি করে আর টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। কিন্তু টাকার ব্যাগ নিয়ে বের হতেই গর্ডন সেখানে পৌঁছে রিভার্সকে গান পয়েন্টে করে ফেলে। এই সময় অফিসার ওয়েলসও সেখানে চলে আসে। এখন এই তিনজন মানুষ একে অপরকে বন্দুক তাক করে। রিভার্স তখন ক্ষোভের সাথে গর্ডনের পুরো বেইমানির কথা তুলে ধরে। ঠিক কথা বলা মাঝপথেই তিনজনই একসাথে ট্রিগার চাপে। আর এই কারণে গর্ডন আর ওয়েলস দুজনে গুলি খেয়ে মাটিতে পড়ে। রিভার্স তো তখন দাঁড়িয়ে গর্ডনকে শেষ করতে এগিয়ে আসে। আর ঠিক সেই মুহূর্তে জন পিছন থেকে রিভার্সের পিঠে সরাসরি গুলি চালায়। আর ফাইনালি প্রতিশোধলোভী রিভার্স সেখানে মারা যায়। এই সব কিছু শেষে জন আহত গর্ডন আর নাওমিকে নিয়ে গাড়িতে বসে এয়ারপোর্টে থেকে যেতে থাকে। তাদের পাশে পড়ে থাকে $25 মিলিয়ন বিশাল ব্যাগ। পুলিশ আসার আগে দ্রুত সম্ভব তাদের দেশ ছাড়তে হবে। পুলিশ আসার আগে দেশ থেকে পালানোর জন্য তারা রওনা দেয়। আর এভাবে শেষ হয়ে দেয় আমাদের এই সুন্দর মুভিটা। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে মুভিটা, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ পরবর্তীতে আরও নতুন মুভি আসতে চলেছে আপনাদের জন্য। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।